অবশেষে এসে পৌঁছলাম। এখন বাজে প্রায় 3:30 সময় এসে পৌঁছেছি আমরা মহিষাদল রাজবাড়িতে। আমি আর সপ্তর্ষি আমরা ওখানে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে সোজা চলে এলাম এই রাজবাড়িতে। এই পেছনে এদিকে এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। বাইকের জন্য 5 টাকা আর পার হেড 15 টাকা করে টিকিট সংগ্রহ করে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। রাজবাড়ির টিকিট এটা আমরা বাইরে থেকে সংগ্রহ করলাম। আছে এই যে রাজবাড়ি, এই রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন জনার্দন উপাধ্যায়। তিনি সুদূর ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে এইখানে এসেছিলেন। তিনি আকবরের সেনাবাহিনীতে একটি উচ্চ পদে আসীন ছিলেন এবং তিনি এইখানকার যিনি জমিদার ছিলেন কল্যাণ রায়চৌধুরী, তার থেকে এই জায়গাটি কিনে নেন এবং এইখানে এই রাজবাড়ি এবং সঙ্গে এই রাজপরিবারের স্থাপন করেন। যদিও এই রাজবাড়িটা কিন্তু নতুন, এটা অনেক পরে তৈরি হয়েছে। যে পুরনো যে রাজবাড়িগুলো সেগুলো পেছন দিকে রয়েছে, সেগুলো তো আস্তে আস্তে যাবো। আর এইখানে দেখছেন এখানে একটা কামান রাখা রয়েছে। শোনা যায় যে এই কামান থেকে নাকি কিছু বছর আগে পর্যন্ত দুর্গাপুজোর সময় কামান রাখা হতো, দুর্গাপুজোর শুরুর সময়। তবে এই রাজবাড়ির ভেতরে আপনার ফটোগ্রাফি নিষেধ রয়েছে। এই রাজবাড়ির বাইরে 2 টাকার বিনিময়ে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হবে। মোট 5টি কক্ষ নিয়ে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছে এই বাড়িতে। আপনাদেরকেও বলবো যে আমাদের এই রাজবাড়ি ভ্রমণের কাহিনী। এই মহিষাদলের আসল যে ইতিহাস সেটা শুরু হয়েছিল বীর নারায়ণ রায়চৌধুরীর সময়কাল থেকে, যা তম্রলিপ্ত রাজপরিবার নামে পরিচিত। যে জায়গাটির নাম এখন গেঁওখালি সেটি আগে পরিচিত ছিল জীবনখালি নামে এবং 16শ শতাব্দীতে এই অঞ্চলের জমিদার ছিলেন কল্যাণ রায়চৌধুরী, যিনি সেই সময়ে সম্রাট আকবরের কর দিতে না পারায় এই জমিদারিটি নিলামে ওঠে এবং সেটিকে কিনে নেন সম্রাট আকবরের সৈন্যদলের এক উচ্চ পদাধিকারী জনার্দন উপাধ্যায়, যিনি এই অংশে ব্যবসা করতে এসেছিলেন। পরবর্তীকালে এই উপাধ্যায় বংশের 4র্থ পুরুষ আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পর তার জামাতা রাজা গুরুপ্রসাদ গর্গ এই রাজবংশের উত্তরাধিকারী হন এবং এই জমিদারিটিকে এগিয়ে নিয়ে যান, যা আজও চলে আসছে। ভেতরে সংগ্রহশালায় মোবাইল নিষিদ্ধ, তো আমরা সামনে কিছুটা ছবি তুলে নেব। গেটের মুখেই 3টে কামান রাখা রয়েছে, যার মধ্যে একটি ছোট আর বাকি 2টি বড়। আর ওইদিকে রয়েছে একটি পালকি। আর এদিকে বিভিন্ন সংগ্রহশালা। আর এখানে এসে থাকতে চাইলে আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি হয়েছিল এই রাজবাড়িটি, যার প্রথমটি ছিল রঙ্গিবাসনা, দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয় মানে এই সামনের প্রাসাদটি নাম ফুলবাগ। আর এই ফুলবাগেরই নিচে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা। এই সংগ্রহশালায় স্থান পেয়েছে এই রাজপরিবারের ব্যবহৃত আসবাব, বিনোদন সামগ্রী, অস্ত্রশস্ত্র এবং এই রাজপরিবার দ্বারা শিকার করা বিভিন্ন জীবজন্তুর অংশাবশেষ। এছাড়াও বলে রাখা ভালো, এই গর্গ পরিবার সঙ্গীতের পৃষ্ঠপোষক হওয়াতে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ভারতীয় সঙ্গীতের জগতের মহান সব শিল্পীরা আসতেন এবং যাদের চিত্র এখনও এই নিচের সংগ্রহশালাতে সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি বিশাল বিলিয়ার্ড বোর্ড, পিয়ানো এবং পুরনো দিনের প্রচুর বইপত্র। যদিও এই সংগ্রহশালার কোনো কিছুরই ছবি আমরা তুলতে পারিনি, কারণ ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বেশ ভালো বৃষ্টি হয়েছে, এই ফলে এই মাঠের মধ্যে কিন্তু বেশ জল জমে রয়েছে। সত্যিপ্রসাদ গর্গ বাহাদুর, আর ওই দিকে রাজবাড়ি। আমরা ওই দিক থেকে এলাম, ওই দিকে মেন গেট। এবার চলুন ঘুরে আসি পুরনো রাজবাড়ির দিকে। তো এই নতুন রাজবাড়ি ইতিহাস যা জানলাম, এই রাজবাড়িটা 120 বছর মতো পুরনো। আর পুরনো রাজবাড়ি সেইগুলি অনেক পুরনো, মানে তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এই পেছন দিকে একটা রাস্তা আছে, সেইখান দিয়ে আমরা যাবো ওদিকটাতে। এই ফুলবাগ রাজবাড়িটি তৈরির মধ্যে ফুটে উঠেছে মধ্য ভারতীয় সাথে কলোনিয়াল আর্কিটেকচারের একটা অনবদ্য সংমিশ্রণ, যা কিনা আজও আমাদের মুগ্ধ করে। একদম গ্রাম্য শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি পুরনো রাজবাড়ির দিকে, যেটা কিনা অলমোস্ট 400 বছরের পুরনো। আর এইখানে ভিউটা জাস্ট অসাধারণ। এই জল, একদিকে নতুন রাজবাড়ি আর এই দিঘি, অসাধারণ লাগছে কিন্তু। ওই যে নতুন রাজবাড়িটা, তার পাশে এই দিঘি। আর এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়েই অলমোস্ট যাচ্ছি পুরনো রাজবাড়ির দিকে। আমরা কলকাতা থেকে বাইকে করে কোলাঘাট এবং তারপর নন্দকুমার হয়ে আমরা এসে পৌঁছাই এই মহিষাদল রাজবাড়িতে। তবে আমরা বাইকে এসেছিলাম, আর যারা ট্রেনে আসবেন তারা হলদিয়াগামী ট্রেনে উঠে তমলুক স্টেশনে নেবে, সেখান থেকে বাস বা অন্য কোনো যানবাহনের দ্বারা পৌঁছে যাবেন এই মহিষাদল রাজবাড়িতে। আর যদি বাসে আসতে যান তাহলে কোলাঘাট থেকে নন্দকুমার এবং নন্দকুমার থেকে মহিষাদল আসার বাস ধরে চলে আসুন এই মহিষাদল রাজবাড়ি। এখানে একটা দিঘি রয়েছে, দিঘির পাড়ে এই টেম্পলটা। আর আমরা ওই দিক থেকে এলাম। নতুন রাজবাড়ি প্রাঙ্গণের মধ্যে একটি খাবার দোকান রয়েছে। এছাড়া পুরনো রাজবাড়ি যাওয়ার পথে এখানে বেশ কিছু খাবার দোকান আমার চোখে পড়ল। গোপালজিউ টেম্পল, এই রাজবাড়িরই তৈরি গোপালজিউ টেম্পল। তার দুটো নহবতখানা রয়েছে, আর ভেতরে টেম্পল রয়েছে, ভেতরে দুখানা মন্দির রয়েছে। প্লাস মেইন যে মন্দিরটা সেটা রয়েছে। এখানে আপনি এলে পুজো দিতে পারবেন, পুজো দেওয়ার জন্য এখানে দোকান রয়েছে, সেখান থেকে পুজোর জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারেন। আর বাইরে এই দুখানা রয়েছে নহবতখানা, তার সঙ্গে ভেতরে রয়েছে মেন টেম্পলটা। চলুন এবার যাই রাজবাড়ির দিকে। রাজবাড়ির পুরনো রাজবাড়ি এন্ট্রি গেট, আই হোপ সো। যদিও এইখানে এখন তেমন কিছু অবশিষ্ট নেই, বাড়িটাকে রেনোভেশন চলছে, তাই জন্য এখানটা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে যদিও আগে ওদিকটা যাওয়া যেত। আর এটা হচ্ছে পুরনো রাজবাড়ি। এই রাজবাড়িটির নামই রঙ্গি বাসনা, যেটি মহিষাদলের প্রথম রাজবাড়ি। পুরনো দেওয়াল, আমরা ওইখান দিয়ে ঢুকে এলাম। পুরনো রাজবাড়ি এলাকা, এই পিছনে পুরনো রাজবাড়ি। এখানে রেনোভেশনের কাজ চলছে বলে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। যদি এখানে তেমন কিছু নেই, বাড়িটাকে এখন রেনোভেট করার চেষ্টা করা চলছে। তার পাশে ছিল গোপালজিউ টেম্পল। সামনে রয়েছে একটা ঘড়িয়াল, যেটা বলছিলাম এই সামনেই দেখা যাচ্ছে ঘড়িয়ালটা, ওই যে ওইখানটাতে, ওই যে। আজকে ট্রিপটা কিন্তু সত্যি সব দিক দিয়ে বেশ ফলপ্রসূ হলো। এবার ফেরবার পালা, আমরা এবার ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে।